আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কলকাতার জঙ্গলে উপন্যাসের ৩য় পর্ব। দরজা বন্ধ হয়ে যাওয়ার পর কাকাবাবু বললেন, কিরে সন্তু, কেমন বুঝছিস? ঠিক ভয়ে নয়, দুশ্চিন্তায় সন্তুর মুখটা শুকিয়ে গেছে। জোর করে মুখে একটা ফ্যাকাশে হাসি ফুটিয়ে বলল, লোকটা খুব সাংঘাতিক, কিরকম সাপের মতো তাকায়। কাকাবাবু বললেন, আমার উপর ওর খুব রাগ আছে, তোর উপরেও আছে। আমাদের সঙ্গে হঠাৎ দেখা হয়নি, অনেক প্ল্যান করে ধরে এনেছে। তার মানে শুধু আমাদের ওপর প্রতিশোধ নিতেই চায় না, ওর অন্য কিছু প্ল্যান আছে। একটা জিনিস লক্ষ্য করেছিস, ও আমাদের গায়ে হাত তোলেনি একবারও, মারধরও করেনি। সন্তু বলল, আমাদের বন্দি করে রেখে ওর কী লাভ, তাও এই কলকাতা শহরে? সেটাই তো জানতে হবে। এই জায়গাটা কোথায় বুঝতে পারছিস? গড়িয়া ছাড়িয়ে এসে ডান দিকে বিকল। খুব সম্ভবত এটা বোড়ালের কাছাকাছি। বোড়ালের নাম শুনেছিস তো? আগে এটা একটা গ্রাম ছিল। মনীষী রাজনারায়ণ বসু এখানে জন্মেছিলেন। এই বোড়াল গ্রামে সত্যজিৎ রায় পথের পাঁচালী ফিল্মের শুটিং করেছিলেন। আমি সেই শুটিং দেখতে এসেছিলাম। সুতরাং এখান থেকে বেরোলে আমাদের রাস্তা খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না, কি বল? শুনতো অবাক হয়ে কাকাবাবুর মুখের দিকে তাকিয়ে রইল। কাকাবাবু এখান থেকে বেরোবার কথা ভাবছেন কি করে? নিচের বাগানে একটা নেকড়ে বাঘের মতো কুকুর ঘুরছে। 3 তলায় গরিলার মতো চেহারার একটা লোক পাহারা দিচ্ছে, নাম তার টাইগার। তার উপর রয়েছে রাজকুমার। ঘরে একটাও জানালা নেই। এরকম জায়গা থেকে বেরোবার কোনো উপায়ই তো সন্তু দেখতে পাচ্ছে না। কাকাবাবু সন্তুর মুখের অবস্থা দেখে তার ঘাড় চাপড়ে বললেন, কি রে সন্তু, ঘাবড়ে গেলে নাকি? হবে হবে, একটা ব্যবস্থা ঠিকই হবে, ইচ্ছে থাকলেই উপায় হয়ে যায়। সন্তু পাশের বাথরুমটার দরজা ঠেলে উকি মেরে দেখল। এমনিতে বেশ পরিষ্কার মনে হলো, কিন্তু বাথরুমের জানালা নেই। জানলা একটা ছিল, স্টিলের পাত দিয়ে সেটা পাকাপাকি করে বন্ধ করে দেওয়া হয়েছে। সন্তু বলল, বাথরুমের জানালাও বন্ধ। তাতে কি হয়েছে? উপরের দিকে চেয়ে দেখ, ছোট একটা ঘুলঘুরি আছে, সাফোকেশন হবে না। জানালা থাকলেই বা কি হতো? আমি খোড়া মানুষ, আমি কি আর জানালা ভেঙে পাইপ দিয়ে পালাতে পারতুম? আলোটা তুলে নিয়ে সারা ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখে কাকাবাবু আবার বললেন, এই ঘরেও আগে 3টে জানালা ছিল, সেখানে দেয়াল গেঁথে দিয়েছে। দেখ, দেয়ালের রঙের একটু তফাৎ আছে, তার মানে এই বন্দিশালার ব্যাপারটা নতুন। আমি একটা কথা ভাবছি, এ বাড়িতে কি আরও অনেক বন্দি আছে? লোকটার কথাবার্তা শুনে যেন সেরকমই মনে হলো। সন্তু জিজ্ঞেস করলো, কাকাবাবু, রাজকুমার যে বলল আপনার জন্য টোপ ফেলেছে, তার মানে কি? কাকাবাবু ভুরু কুঁচকে বললেন, সেটাও তো বুঝলাম না রে। আমি কি মাছ যে টোপ দিলেই গিলে খাবো? লোকটা বড় চালাক চালাক কথা বলতে শিখেছে। বাইরে খুব জোরে জোরে কুকুরের ডাক আর একটা কোনো গাড়ির শব্দ শোনা গেল, খুব সম্ভবত মোটর বাইক। কাকাবাবু দেয়ালের গায়ে হাত দিয়ে বললেন, দেয়ালগুলো সাউন্ড প্রুফ করার চেষ্টা করেছে, কিন্তু খুব একটা সুবিধা হয়নি। এই তো বেশ শব্দ শোনা যাচ্ছে। দরজার গায়েও একটা গোল গর্ত রয়েছে, ওটা বাইরে থেকে কথা বলবার জন্য। সন্তু কাছে গিয়ে গর্তটার গায়ে চোখ লাগিয়ে দেখল, কিছুই দেখা যাচ্ছে না, অর্থাৎ গর্তটার উপাশে কিছু দিয়ে ঢাকা আছে এখন। সন্তু সেই গর্তে মুখ লাগিয়ে চেঁচিয়ে বলল, একটু জল চাই, খাবার জল। কেউ কোনো উত্তর দিল না, জলও এলো না। কাকাবাবু খাটের উপর এলিয়ে বসে বললেন, যখন খাবার দেবে তখন নিশ্চয় জল দেবে, কিছুক্ষণ ধৈর্য ধরে থাক। খাটের উপর শুধু একটা তোশক আর বালিশ পাতা, চাদর বা সুচনি টুচনি কিচ্ছু নেই। সন্তু খাটের উপর চুপ করে বসে রইল। একটা ব্যাপারে তার অদ্ভুত লাগছে, কিন্তু বাইরে নানা জায়গায় গিয়ে সে আর কাকাবাবু অনেকবার ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদে পড়েছে ঠিকই, কিন্তু কলকাতার মধ্যে তাদের কেউ এরকমভাবে বন্দি করে রাখবে, সেটা যেন এখনও বিশ্বাসই করা যাচ্ছে না। কলকাতায় তাদের কত চেনাশোনা, পুলিশের বড় বড় কর্তারা কাকাবাবুকে কত খাতির করে, অথচ কিছুই করা যাচ্ছে না। একটা লোক তাদের গাড়িতে তুলে রিভলভার দেখিয়ে ধরে আনলো, ব্যাস। এখন লোকটা ইচ্ছে করলে তাদের মেরে ফেলতে পারে। কাকাবাবু এখান থেকে উদ্ধার পাবার কি প্ল্যান করছে কে জানে, কিছুই তো বলছে না। খানিকক্ষণ চুপচাপ বসে থাকার পর হঠাৎ দরজার গায়ে গর্তটার ওপাশে ঢাকনা সরবার শব্দ পাওয়া গেল। তারপর একজন বলল, খানা আগিয়া, তুম লোক সামনের দেয়ালে সাটকে খাড়া হয়ে যাও, মাথার ওপর হাত তুলো। কাকাবাবু বললেন,
যা বলছে সেটা শোনাই ভালো, নইলে খাবার দিতে দেরি করবে। উঠে দাঁড়িয়ে তিনি দরজার মুখোমুখি দেয়ালে গা সেটে দাঁড়িয়ে হাত তুললেন। সন্তুকেও দেখা দেখি তাই করতে হলো। এই অবস্থাতেও সন্তুর মনে হলো তারা দুজনে যেন গৌর নিতাই। দরজাটা খুলে গেল আস্তে আস্তে। প্রথমে ঢুকলো একজন বেটে মতন লোক, তার হাতে খাবারের পাত্র। তার পিছনে দাঁড়িয়ে রইল টাইগার। বেটে লোকটির পেছনে দাঁড়িয়ে রয়েছে বলেই তাকে অনেক বেশি লম্বা চওড়া দেখাচ্ছে। তার মুখখানা তামাটে রঙের। ভারতবর্ষের ভারতবর্ষের ঠিক কোন অঞ্চলের লোক সে তা বোঝা যাচ্ছে না। খাবার টাবারগুলি সাজিয়ে দেওয়া হলে পরে কাকাবাবু বললেন, জল কোথায়? আমাদের জল লাগবে। বেটে লোকটি ভ্যাড়ভেড়ে গলায় বলল, পাবে পাবে, সব পাবে, ব্যস্ত হচ্ছ কেন? ওইটুকু চেহারার একটা লোক কাকাবাবুর মতো মানুষকে তুমি তুমি বলে ধমকে কথা বলছে শুনে রাগে গা জ্বলে গেল সন্তুর। তার ইচ্ছে হলো তক্ষুনি লোকটাকে একটা রদ্দা মারতে। কোনো ক্রমে সেই ইচ্ছাটা সে চেপে রাখল। বেটে লোকটি আর একবার গিয়ে জল নিয়ে এলো 2 গ্লাস। সন্তু জিজ্ঞেস করলো, রাত্রিরে যদি আমাদের আরও জল লাগে? তখন বাথরুমের কলের জল খাবে। এ কি বাপের হোটেল পেয়েছো নাকি? আমদার। সন্তু কাকাবাবুর দিকে তাকালো। কাকাবাবু মুচকি মুচকি হাসছেন। টাইগার বলল, আরে এ শম্ভ, এত বাদ কিসের? আব তুই যা। তারপর সে কাকাবাবুর দিকে তাকিয়ে বলল, খেয়ে নিন, তারপর মাঝে এসে ঘুম মারুন। দেখবেন এই ঘুম রাত কাবার হয়ে যাবে। এই সব বাসনপত্র সব কাল সকালে নিয়ে যাব। সে আস্তে আস্তে পিছিয়ে বাইরে বেরিয়ে বন্ধ করে দিল দরজা। রাজকুমার যা বলেছিল খাবারটা মোটেই সেরকম ভালো কিছু নয়। দুটো স্টিলের থালায় খানিকটা করে ভাত আর রুটি, দুটো ছোট ছোট টিনের বাটি, পাড়ার নাপিতেরা যেরকম বাটিতে দাড়ি কামাবার জল নেয় সেই রকম বাটিতে 2-1 টুকরো মাংস আর ঝোল, একটুখানি করে পেঁয়াজ আর গাজর মেশানো সালাদ, আর একটা বাটিতে সাদা থকথকে মতো একটা জিনিস, সেটা বোধহয় পুডিং। সেটা একেবারে অখাদ্য। কাকাবাবু সেই খাবারই বেশ মন দিয়ে খেলেন। তারপর বাথরুমে হাত মুখ ধুয়ে এসে বললেন, এবারে শুয়ে পড় সন্তু, আর তো কিছু করার নেই, কাল সকালে যা হয় দেখা যাবে। রাজকুমার যে বলেছিল আলোটা নিয়ে যাবে। হ্যাঁ, তাই বলেছিল বটে, এখন যদি না নিতে চাই তাহলে থাক। কাকাবাবু একটা হাই তুললেন। দরজাটা খুলে গেল আবার। স্লিপিং স্যুট পরে ঘরে ঢুকলো রাজকুমার। তার এক হাতে রিভলভার, অন্য হাতে টর্চ। সে বলল, ভালো করে খেয়েছেন তো? রান্না কেমন হচ্ছে? কাকাবাবু বললেন, তুমি আলোটা নিয়ে যাও, আমার ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, ভালো করে খাবেন আর ঘুমোবেন, শরীরটা ঠিক রাখবেন। আপনার শরীর যদি খারাপ হয় তাহলে খদ্দের চটে যাবে। খদ্দের শব্দটা শুনে সন্তু আর কাকাবাবু দুজনেই অবাক হয়ে একসঙ্গে মুখ তুলে তাকালো। রাজকুমার বলল, বুঝতে পারলেন না তো? আপনাকে এত মেহনত করে ধরে আনলুম কেন? আমার একটা স্বার্থ আছে, বুঝতেই পারছেন। আপনাকে আমি বিক্রি করে দেব। কাকাবাবু কৌতুকের সুরে বললেন, বিক্রি? আমাকে? 47 বছর বয়স হয়ে গেছে, একটা পা খোড়া, আমার মতো একজন অপদার্থ মানুষকে কে কিনবে? সে আপনাকে ভাবতে হবে না, খদ্দের তৈরি আছে, ভালো দাম দেবে। সেজন্যই তো আপনার যাতে অসুখ বিসুখ না হয় সেটা দেখা দরকার। তারপর সন্তুর দিকে ফিরে বলল, এ ছেলেটার জন্য খদ্দের পাওয়া যাবে, আরব দেশে পাঠিয়ে দেব। কাকাবাবু বললেন, এটাই তোমার ব্যবসা, অর্ডার সাপ্লাই? রাজকুমার ঠোঁট ফাঁক করে নিঃশব্দে হেসে বলল, দেখলেন তো, বলে ফেললুম। কোনো কথা পেটে চেপে রাখতে পারি না। হ্যাঁ, আজকাল এই ব্যবসাই করছি। কাকাবাবু বললেন, একজন রাজার ছেলের পক্ষে চমৎকার ব্যবসা। তা যা দিনকাল পড়েছে, এখন বাঘে ঘাস খায় আর ব্রাহ্মণেরাও জুতোর ব্যবসা করে। তবে কি জানেন, গরু ছাগল বিক্রির চেয়ে মানুষ বিক্রির কাজটা অনেক সহজ, লাভও বেশি। টর্চটা পকেটে ভরে সে এক হাতে লণ্ঠনটা তুলে নিল। তারপর ঘুরে তাড়িয়ে বলল, যা, আসল কথাটাই বলা হয়নি, যে জন্য এলুম। হঠাৎ মনে পড়লো কথাটা। আপনাকে তো এখন বাইরে বেরোতে হচ্ছে না, সুতরাং ক্র্যাচ দুটো এখন ঘরে রাখার দরকার নেই। ও দুটো আমি নিয়ে যাচ্ছি, ঘরের মধ্যে আপনি এমনিই চলাফেরা করতে পারবেন। ইচ্ছা হলে নিয়ে যেতে পারো, যথাসময়ে আবার আমাকে ফেরত দিও। হুম, হ্যাঁ, যথাসময়ে। রাজকুমার ক্র্যাচ দুটো নিজের বগলে চেপে পেছন ফেরা মাত্র সন্তু এক দুঃসাহসী কাণ্ড করে বসল। সে বিদ্যুৎ বেগে মাটিতে শুয়ে পড়ে নিজের পা দুটো
রাজকুমারের পায়ের মধ্যে ঢুকিয়ে কাঁচির মতো ফাঁক করে দিল। রাজকুমার দড়াম করে আছাড় খেয়ে পড়ল সামনে। ব্যাপারটা দেখে কাকাবাবুও চমকে উঠলেন। রাজকুমারের হাত থেকে টিউব বাতিটা ছিটকে পড়ে গেছে, ক্র্যাচ দুটোও পড়ে গেছে, কিন্তু রিভলভারটা সে ছাড়েনি। কয়েক মুহূর্ত সে হাতটা আবার তুলতে পারলে আর নিষ্কৃতি নেই। কাকাবাবু এঁটো স্টিলের থালা একটা তুলে নিয়ে সেই হাতটার উপর মারলেন সজোরে। রিভলভারটা গড়িয়ে চলে গেল খাটের তলায়। রাজকুমার রিভলভারটা উদ্ধার করার চেষ্টা করল না। মুখে আর হাতে চোট লাগা সত্ত্বেও সে মাথা ঠিক রেখেছে। সে গড়িয়ে চলে গেল দরজার দিকে। সন্তু সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে খাটের তলায় ঢুকে পড়ে রিভলভারটা চেপে ধরে বলল, পেয়েছি। ততক্ষণে রাজকুমার বেরিয়ে গেছে বাইরে। দড়াম করে শব্দ হলো দরজাটা বন্ধ করবার। গোল গর্ত দিয়ে রাজকুমার দাঁতে দাঁত চেপে বলল, শয়তানের বাচ্চা, আমার সাথে চালাকি? আজ থাক রাত্রিটা, তারপর কাল সকালে দেখাবো মজা তোদের। রাবারের ডান্ডার মার খেতে কেমন লাগে বুঝবি। কাকাবাবু স্থির হয়ে বসে আছেন। রাজকুমার থেমে যাওয়ার পর তিনি বললেন, এ কি করলি সন্তু? ইস, এতে কি লাভ হলো? খাটের তলা থেকে রিভলভারটা নিয়ে বেরিয়ে আসার পর সন্তু ভেবেছিল কাকাবাবু তার বুদ্ধি আর সাহসের প্রশংসা করবেন, কিন্তু কাকাবাবুর কথার মধ্যে মৃদু ভৎসনা শুনে সে ঘাবড়ে গেল। সে কাচুমাচুভাবে বলল, ও লোকটা তোমার সঙ্গে খারাপভাবে কথা বলছিল, তাতেই আমার রাগ হয়ে গেল, আর আমি মেজাজটা ঠিক রাখতে পারলাম না। ওটা কিসের প্যাচ? কুংফু না ক্যারাটে? প্যাচ শিখেছিস বলেই কি সেটা যখন তখন দেখাতে হবে? ও তোমার নাকের সামনে সবসময় রিভলভারটা তুলে রেখেছিল কেন? এখন কি করবি? এরপর তো ও রাইফেল টাইফেল নিয়ে আসবে। ওকে আমি এ ঘরে আর ঢুকতেই দেব না। এ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা যায় না। ওরা সব ব্যবস্থা করে রেখেছে, ওরা যখন তখন ঢুকে পড়তে পারে। শোন, চোর ডাকাতদের সামনে কখনো মাথা গরম করতে নেই। ওদের সামনে কি আমরা বন্দুক পিস্তল নিয়ে লড়াই করতে পারবো? তা পারবো না। সবসময় ওদের শক্তি বেশি হয়। ওদের সঙ্গে লড়াই করতে হয় এই জায়গা দিয়ে। কাকাবাবু নিজের মাথায় দুবার টোকা দিলেন। সন্তু বলল, আমি সারা রাত জেগে থাকবো। কাকাবাবু একটা হাই তুলে বললেন, দেখ পারিস কিনা। একজন হাই তুললেই কাছাকাছি অন্যজন হাই তোলে। সন্তু শুধু হাই তুলল না, সেই সঙ্গে তার চোখ বুজে এলো। তুই তো এর মধ্যেই ঘুমিয়ে পড়ছিস দেখছি। সন্তু আচ্ছন্ন গলায় বলল, না, আমি জেগে থাকবো। তবু একটু পরেই আবার চোখ বুজে ফেলল সন্তু। মাথাটা ঝুঁকে এলো। কাকাবাবু ভুরু কুঁচকে তাকালেন। তার নিজেরও চোখ টেনে আসছে। সন্তু এমনভাবে ঘুমিয়ে পড়ছে কেন? এটা অস্বাভাবিক। সন্তু অতি কষ্টে চোখ খুলে বলল, আমারে কি হচ্ছে? আমি কিছুতেই চোখ চাইতে পারছি না, আমায় বিষ খাইয়েছে। আমারও তো একই অবস্থা দেখছি। খাবারের সঙ্গে নিশ্চয়ই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। মানুষ বিক্রি করা যার ব্যবসা, সে শুধু শুধু বিষ খাইয়ে আমাদের মারবে কেন? এর কয়েক মুহূর্তের মধ্যেই ওরা দুজনে ঘুমে ঢলে পড়ল। সন্তু মেঝেতে বসেছিল। সে আর খাটে উঠতে পারল না, শুয়ে পড়ল সেখানে। ঘুম ভাঙার পর সন্তুর প্রথমে মনে হলো বেঁচে আছি না মরে গেছি। চারিদিকে মিশমিশে অন্ধকার। দিন না রাত্রি তা বোঝার কোনো উপায় নেই। কোথায় সে শুয়ে আছে? পাশ ফিরতে গিয়েই সন্তু টের পেল তার হাত পা বাঁধা, মাথাটা ঝিমঝিম করছে। আস্তে আস্তে তার আগেকার কথা মনে পড়ল। রিভলভারটা? যা, রাজকুমারের কাছ থেকে ওটা কেড়ে নিয়ে কোনো লাভই হলো না। যারা তার হাত পা বেঁধেছে তারা নিশ্চয়ই সেটা নিয়ে গেছে। এই ঘরে যে একটা ব্যাটারির আলো ছিল সেটাও নেই। কাকাবাবু কোথায়? সন্তু অতি কষ্টে উঠে বসল। হাত দুটো পিঠের দিকে মুড়ে বেঁধেছে, তাই টনটন করছে কাঁধের কাছে। কাকাবাবু কোথায়? সন্তু কাকাবাবুর নাম ধরে ডাকতে গেল, কিন্তু কোনো শব্দ শোনা গেল না। তার মুখও বাঁধা। কাকাবাবু কি কাছাকাছি কোথাও এরকম হাত পা বেঁধা অবস্থায় পড়ে আছেন? এখনো ঘুম ভাঙেনি? সন্তু কান খাড়া করল, কোনো নিঃশ্বাসের শব্দ শুনতে পাওয়া যায় কিনা। কোনো শব্দ নেই। সন্তুর বুকের মধ্যে ধক করে উঠল। কাকাবাবু আর সে আলাদা হয়ে গেছে? কাকাবাবু কি নিজেই কোথাও চলে গেছেন? না, তা সম্ভব না। কতক্ষণ যে ঘুমিয়েছে তাও বুঝতে পারল না সে, কিন্তু বেশ খিদে পেয়েছে। মাঝখানে কি গোটা একটা দিন কেটে গিয়ে আবার রাত এসে গেছে? কিছুই করার নেই, চুপ করে বসে থাকা ছাড়া। প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে বিরাট লম্বা।
সন্তু মনে মনে 1-2 গুনতে লাগলো, এতে তবু সময় কাটবে। 4000 পর্যন্ত গোনার পর সন্তুর আর ধৈর্য রইল না। কেউ কি তাহলে আসবে না? কিংবা রাজকুমারের লোকেরা তাকে একটা পাতাল গুহায় ফেলে রেখে গেছে, এখান থেকে আর উদ্ধার পাওয়ার কোনো আশাই নেই। কিংবা এই জায়গাটার নামই নরক। আর একটা নতুন বিপদ দেখা দিল। সন্তুর দারুণ বাথরুম পেয়ে গেছে, হাত পা বাঁধা। সে বাথরুমে যাবে কি করে? এবারে সন্তুর ডাক ছেড়ে কান্নার উপক্রম। ঠিক এই সময়ে দরজা খুলে গিয়ে আলো ঢুকতেই সন্তু মুখ ঘুরিয়ে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে আছে টাইগার। তার বিশাল চেহারা প্রায় পুরো দরজাটা ঢেকে দিয়েছে। টাইগার বলল, ঘুম ভাঙিয়াছে? ওরে বাপ রে বাপ, কি ঘুম কি ঘুম! আমি 3 বার এসে দেখে গেলুম, আভি আখ খুলেছে। টাইগার কোমর থেকে একটা ছুরি বার করে এগিয়ে এলো সন্তুর দিকে। এতক্ষণ পর একজন মানুষকে দেখেই সন্তুর ভালো লেগেছিল। হঠাৎ আলোতে যেন চোখ ধাঁধিয়ে যায়। চোখটা ঠিক হতেই সে দেখল টাইগারের হাতে একটা ছুরি। বাধা দেওয়ার কোনো উপায় নেই। তাহলে এটাই কি তার শেষ মুহূর্ত? টাইগার কিন্তু কাছে এসে সেই ছুরি দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে কেটে দিল সন্তুর হাত পায়ের বাঁধন। সন্তুর তখন শুধু একটাই চিন্তা, মুখের বাঁধন খোলার আগেই সে হাত দিয়ে বাথরুমের দিকটা দেখিয়ে কাতর শব্দ করতে লাগলো। টাইগার হেসে বলল, যাও গোসল করকে আও। সেদিকে ছুটে যেতে যেতে সন্তু ভাবল, টাইগারের মতো ভালো মানুষ আর হয় না, সে একজন দেবদূত। বাথরুমে ঢুকে সন্তু নিজেই খুলে ফেলল মুখের বাঁধনটা। খানিকটা বাদে সন্তু সেখান থেকে বেরিয়ে দেখল টাইগার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে, মুখে মিটিমিটি হাসি। সে বলল, আরে লেরকা, তুই কাল আমার সাহাবকে লাথি মেরেছিস? সাহাবের হাত থেকে তুই পিস্তল সিনাকে নিয়েছিস? বারে লেরকা বাহ, তোর তাগদ আছে। থাবার মতো হাত দিয়ে সে থাবড়ে দিল সন্তুর পিঠ। শত্রুপক্ষের কাছ থেকে এরকম প্রশংসা পেয়ে সন্তু খানিকটা লজ্জা পেয়ে গেল। টাইগার হয়তো তার ততটা শত্রুপক্ষ নয়, তার ব্যবহারে তো খারাপ কিছু দেখা যাচ্ছে না। রাজকুমার মিথ্যে মিথ্যে ভয় দেখিয়েছিল। সন্তু জিজ্ঞেস করলো, টাইগার জি, আমার কাকাবাবু কোথায়? খোড়া বাবু কা তো খদ্দের মিলে গেয়া, তাই ঝটপট বিক্রি ভি হয়ে গেল। লেকিন তোমার তো খদ্দের এখনো মিলেনি। কাকাবাবু বিক্রি হয়ে গেছেন? চলো নিচে চলো, সাহাব তোমাকে বুলাচ্ছেন। কাকাবাবু কাকাবাবু যাওয়ার সময় আমাকে কিছু বলে গেলেন না? তুমি তো তখন ঘুমোচ্ছিলে। চলো বাহারাও। নিশ্চয়ই খুব বেশি ডোজের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল তাকে, তাই মাথাটা এখনো টলছে। বাইরে এসে সন্তু দেখল একটা বেশ বড় টানা বারান্দা, সেখানে ইলেকট্রিক আলো জ্বলছে এখন। বারান্দার দুপাশে 6টা ঘর। একেবারে শেষে একটা জানালা, সেই জানালা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। দেখে মনে হয় সদ্য সন্ধে হয়েছে। সন্তু স্তম্ভিত হয়ে গেল। কাল মাঝরাত্রির থেকে আজ সন্ধে পর্যন্ত ঘুমিয়েছে। সকাল দুপুর কিচ্ছু টের পায়নি। এরকম তার জীবনে হয়নি আগে। কোণের আর একটা ঘরের দরজা খোলা, বাকি সব বন্ধ। সেই ঘরগুলিতেও কি বিক্রির জন্য মানুষদের বন্দি করে রাখা হয়েছে? টাইগার একটা টুল দেখিয়ে সন্তুকে বলল, ব্যাট যাও। সেই টুলের পাশেই পড়ে রয়েছে রাবারের গদা, যা দিয়ে মারলে রক্ত বেরোয় না, কিন্তু সাংঘাতিক লাগে। একটা দেয়াল আলমারি থেকে টাইগার একগোছা দড়ি বার করতে করতে বলল, সাহাব তোমাকে নিচে বুলিয়েছেন, গাড়ি ভিতইয়ার। মনে তো হচ্ছে তোমার খদ্দের মিলে গেল। দাও হাত বাড়াও। টাইগার আবার তার হাত পাতবে, আপত্তি করে কোনো লাভ নেই। কোনোরকম গোলমাল করার শক্তিও নেই তার এখন। সে বাধ্য ছেলের মতো বাড়িয়ে দিল তার হাত দুটো। ঠিক আগের মতোই হাত দুটো পেছন দিকে মুড়ে খুব শক্ত করে বাঁধা হলো। তারপর পা, মুখটা বাঁধা হবে আর একটা স্কার্ফের মতো কাপড় দিয়ে। সেটা আনতেই সন্তু জিজ্ঞেস করলো, টাইগার জি, সত্যি আমাকে বিক্রি করে দেবে? হ্যাঁ। তোমার ভয় লাগছে নাকি? আরে লড়কা, তোমার তাগদ আছে, ভয় কি? আরব দেশে যাবে, বহুত রুপায়া কামাবে, মাংস খাবে, খেজুর খাবে, ভালো থাকবে। এখানে কি আছে? এমন আদর করে সে বলছে কথাগুলো যেন সে সন্তুকে মামা বাড়ির দুধ ভাত খাওয়াতে পাঠাচ্ছে।
এরা তাকে আরব দেশে পাঠিয়ে দিতে চাইছে শুনে সন্তুর ভয় হচ্ছে না, কিন্তু কাকাবাবু আর তাকে আলাদা আলাদা জায়গায় পাঠানো হবে কিনা সেটাই তার প্রধান চিন্তা। হাত পা বাঁধা অবস্থায় সন্তু হাঁটতে পারবে না। টাইগার অবলীলাক্রমে তাকে কাঁধে তুলে নিল, তারপর তরতর করে নেমে গেল সিঁড়ি দিয়ে। একতলার উঠোনে আজ রয়েছে একটা স্টেশন ওয়াগন, তার সামনে জ্বলন্ত সিগারেট হাতে দাঁড়িয়ে আছে রাজকুমার। বিশাল কুকুরটা তার পায়ে মাথা ঘুষছে। রাজকুমারের কপালে একটা স্টিকিং প্লাস্টার লাগানো। টাইগার সন্তুকে নামিয়ে দিতেই রাজকুমার ধমকে জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি? টাইগার বলল, এ লড়কা গোসল করতে গেল যে। সন্তুর সঙ্গে রাজকুমারের চোখাচোখি হতেই রাজকুমারের মুখটা বিকৃত হয়ে গেল রাগে। সে এগিয়ে আসতে আসতে দাঁত কিরমির করে বলল, হারামজাদা ছেলে, ইচ্ছা করছে এক্ষুনি শেষ করে দিই। কাছে এসে সে সন্তুর বা গালে জ্বলন্ত সিগারেটটা চেপে ধরল। সন্তুর চিৎকার করার উপায় নেই, আগুনে পোড়ার জ্বালা অত্যন্ত সাংঘাতিক। তবু সন্তু চোখের জল আটকে রাখল প্রাণপণে। টাইগার এক টানে সন্তুকে সরিয়ে নিয়ে বলল, দাম কমে যাবে, খদ্দের কমতি দাম দেবে। রাজকুমার বলল, নে এটাকে গাড়িতে তোল। টাইগার সন্তুকে উঁচু করে তুলে স্টেশন ওয়াগনটার মেঝেতে শুইয়ে দিল। সন্তু চমকে উঠে দেখল আগে থেকেই সেখানে আর একজনকে শোয়ানো আছে, কিন্তু কাকাবাবু নয়, সন্তুরই বয়সী একটি মেয়ে, ফ্রক পরা। বিদ্যুৎ চমকের মতো সন্তুর মনে হলো, দেবলীনা। রাজকুমার বলেছিল না যে কাকাবাবুর জন্য সে টোপ ফেলেছিল একটা? এই তাহলে সেই টোপ। দেবলীনা কাকাবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। রাজকুমার কিংবা অন্য কোনো লোক সেটা লক্ষ্য করেছে। তারপর দেবলীনাকে ওরা চুরি করে নিয়ে গিয়ে ভেবেছে নিশ্চয়ই কাকাবাবু দেবলীনার বাড়িতে খোঁজ নিতে যাবেন। ঠিক তাই হয়েছে। দেবলীনার ঠিকানা জানা ওদের পক্ষে শক্ত কিছুই নয়। কাজ হয়ে গেছে। এরা এখন দেবলীনাকেও বিক্রি করে দেবে। মেয়েটা মনে হয় ঘুমিয়ে আছে অথবা অজ্ঞান, একেবারে নড়াচড়া করছে না। একটু বাদে রাজকুমার উঠে এলো গাড়ির মধ্যে। গাড়ি চালাবে অন্য কেউ। রাজকুমার একটা সিটের ওপর বসে হুকুম দিল, নাও স্টার্ট। তারপর রাজকুমার তার জুতো শুদ্ধ পাটা তুলে দিল সন্তুর বুকের উপর। একজন মানুষের পা আর কত ভারী হতে পারে? সন্তুর মনে হচ্ছে তার বুকের ওপর যেন 100 কেজি ওজন চেপে আছে। প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। রাজকুমার এরপর আর একটু জোর চাপ দিলেই তার প্রাণ বেরিয়ে যাবে, অথচ বাধা দেওয়ার কোনো উপায় নেই সন্তুর। সে অসহায়। কাল রাত্রিরে রাজকুমারকে ল্যাং মেরে ফেলে দিয়ে রিভলভারটা কেড়ে নেওয়ার চেষ্টাটা খুব ভুলই হয়েছে তার, সবচেয়ে বড় ভুল। সে শুধু রিভলভারটাই কাটতে চেয়েছিল, কিন্তু তারপর কি ঘটবে বা ঘটতে পারে সেটা ভাবেনি। এরকম ভুলের জন্য তার প্রাণটাও চলে যেতে পারত। সেই ঘটনার আগে রাজকুমার অন্তত মৌখিক কিছু খারাপ ব্যবহার করেননি, শারীরিক অত্যাচারও করেনি। এখন সে শোধ তুলে নিচ্ছে। গাড়ির জানালা দিয়ে যেটুকু দেখতে পাচ্ছে সন্তু, তাতে বুঝতে পারছে যে তারা আবার শহরের মধ্যেই ঢুকছে। রাস্তায় আলো আছে, দুপাশে ঘেঁষাঘেঁষি বাড়ি। তাদের অন্য কোনো নির্জন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না। কি সাহস এদের! সন্ধ্যাবেলা কলকাতার পথে অজস্র লোক, কত গাড়ি, মোড়ে মোড়ে পুলিশ, তার মধ্যে দিয়েই এরা হাত মুখ বেঁধে নিয়ে যাচ্ছে দুটো ছেলে মেয়েকে। চম্বলের ডাকাতেরাও বোধহয় এরকম দুঃসাহসী নয়। রাজকুমার আবার গুনগুন করে কি একটা গান গাইছে। গাড়িটা চলছে তো চলছেই। গোটা কলকাতা শহরটাকে একেবারে এফোর ওভর করে চলছে মনে হচ্ছে। হয়তো সন্তুদের বাড়ির পাশ দিয়েও যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। মা বাবা এতক্ষণ কি করছেন কে জানে। বুকের উপর কষ্টটা আর সহ্য করা যাচ্ছে না। গালের উপর ছ্যাঁকা লাগা জায়গাটাতেও জ্বালা করছে। সন্তু পাশ ফেরার চেষ্টা করলো, উপায় নেই। সে ঘুমিয়ে পড়ল আবার। গাড়িটা থামতেই সন্তুর ঘুম ভেঙে গেল। রাজকুমার নেমে গেল আগে। তারপর বেশ কিছুক্ষণ কেউ এলো না। সন্তুর মনে হলো তারা দুজন যেন মানুষ নয়, মালপত্র। অন্যদের সুবিধা মতো নামানো হবে। একটু বাদে দুজন লোক এসে ওদের নামালো। সন্তু দেখল গাড়িটা ঢুকে এসেছে একটা গ্যারাজের মধ্যে। গ্যারাজের পেছনে একটা ছোট দরজা। সেই দরজা দিয়ে ওদের বয়ে নিয়ে যাওয়া হলো দোতলায়। বাড়িটা বেশ পুরনো আমলের, সিঁড়িগুলো মার্বেল পাথরের। ওপরে দালানেও সাদা কালো চৌঘুপ্পি পাথর বসানো। একটা বেশ বড় ঘরে এনে তাদের শুইয়ে দেওয়া হলো। সেই ঘরে গোটা চারেক জানালা, হাট করে খোলা।
দুটো আলো জ্বলছে। ধপধপে সাদা ধুপি পাঞ্জাবি পরা একজন মাঝ বয়সী লোক এসে ঢুকলেন ঘরে। হাতে একটা রূপোর বাঁধানো ছড়ি, ঠোঁটে পাতলা গোঁফ, মাথায় কোকড়ানো চুলের মাঝখানে সিথি। আগেকার দিনে জমিদারদের মতন চেহারা। তিনি দরজার সামনে দাঁড়িয়ে প্রথমে ওদের দেখলেন, তারপর তার লোকদের হুকুম দিলেন, এই ছেলে মেয়ে দুটোর বাঁধন খুলে দে। এ কি বিচ্ছিরিভাবে বেঁধেছে, ওদের কি চোখের চামড়া নেই? খুলে দে, খুলে দে। সন্তু বাঁধনমুক্ত হয়ে উঠে বসে লোকটির দিকে চেয়ে রইল। তিনি ভুরু নাচিয়ে বললেন, কি খিদে পেয়েছে? একটু বসো, খাবার পাঠিয়ে দিচ্ছি। ওকে দেখলে গুন্ডা বদমাশ মনে হয় না একটুও, বরং সম্ভ্রম জাগে। রাজকুমারের সঙ্গে এর কি সম্পর্ক? সন্তু জিজ্ঞেস করল, আমাদের এখানে ধরে এনেছেন কেন? ভদ্রলোক বললেন, যা হয়েছে তা তো হয়ে গেছেই। আমার কাছে এসে পড়েছ, আর তোমাদের কোনো চিন্তা নেই। খাওয়া দাওয়া করো, তারপর সব কথা হবে। ভদ্রলোক চলে গেলেন। অন্য লোক দুটো বাইরে বেরিয়ে গেল। খোলা রয়ে গেল দরজাটা। সন্তু উঠে দাঁড়িয়ে প্রথমেই গেল একটা জানালার ধারে। ব্যাপারটা সে কিছুই বুঝতে পারছে না। রাজকুমার তাদের এইখানে পৌঁছে দিয়েছে, এবারে তাদের ছেড়ে দেওয়া হবে নাকি? তবে বলেছিল যে আরব দেশে পাঠাবে। কাকাবাবুর কি হলো? জানালার বাইরে একটা বাগান, সেইখানে আলো নেই। ঘরের আলোতেই যেটুকু বোঝা যাচ্ছে। বাগানের শেষের দিকে একটা উঁচু পাঁচিল। বাগান দিয়ে দুজন লোক হেঁটে গেল। এটা যেন একটা স্বাভাবিক বাড়ি, বন্দিশালা বলে মনে হওয়ার কোনো কারণ নেই। ঘরের দরজা খোলা, সেখানে কোনো পাহারা নেই। উ শব্দ শুনে সন্তু মুখ ফিরিয়ে তাকালো। দেবলীনা ছটফট করছে, তার জ্ঞান ফিরে আসছে। সন্তু দরজার কাছে গিয়ে উকি মারল। কাছাকাছি কার উকে দেখা যাচ্ছে না। দোতলায় অনেকগুলো ঘর। চওড়া বারান্দাটা ডান দিকে বা বাঁ দিকে বেঁকে গেছে। সন্তু আবার ঘরের মধ্যেই ফিরে এলো। এতটা স্বাধীনতা তাকে দেওয়া হচ্ছে, এর মধ্যে কোনো ফাঁক থাকতে পারে। অপেক্ষা করেই দেখা যাক। দেবলীনার শরীরটা মোচড়াচ্ছে, কিন্তু চোখ খুলছে না। একবার সে ফিসফিস করে বলে উঠল, জল খাবো, জল। সন্তু এদিক ওদিক তাকিয়ে কোনো জলের পাত্র দেখতে পেল না। পাশেই বাথরুম রয়েছে, ঝকঝকে তকতকে পরিষ্কার। কল খুলে একটা কাচের জগে করে খানিকটা জল এনে সে প্রথমে দেবলীনার চোখে মুখে ছিটিয়ে দিল। দেবলীনা এবারে চোখ মেলে বলল, কে? আমাকে মারছো কেন? আমায় মেরো না। সন্তু চুপ করে রইল। দেবলীনা নিজের মুখে হাত বোলালো, মুখ ঘুরিয়ে সারা ঘরটা দেখল। তারপর বলল, এই আমার চশমাটা কোথায়? চশমাটা দাও। সন্তু এবারেও কোনো উত্তর দিল না। সে বুঝতে পারছে মেয়েটির এখনো জ্ঞান ফেরেনি। দেবলীনা বলল, চুপ করে আছো কেন? তুমি কে? আমার চশমাটা দাও। সন্তু বলল, তোমার চশমা আমার কাছে নেই, আমার নাম সন্তু। আর কোনো কথা হলো না। এই সময় একটি লোক এলো 2 প্লেট খাবার নিয়ে, টোস্ট আর ডিম সেদ্ধ। সন্তু সঙ্গে সঙ্গে খাওয়াতে মন দিল। খিদের সময় তার শরীর দুর্বল হয়ে যায়, মাথাও ঠিকমতো কাজ করে না। লোকটি আবার ফিরে গিয়ে জল নিয়ে এলো। দেবলীনা খাবারে হাত দেয়নি, সে এক দৃষ্টে চেয়ে আছে সন্তুর দিকে। সন্তু বলল, তোমার খিদে পায়নি? খেয়ে নাও। তোমার নাম সন্তু? মিথ্যে কথা। তুমি এখানে এলে কি করে? আমি বা এখানে এলাম কি করে? সন্তু বলল, আগে খেয়ে নাও। আমি ডিম খাই না, আমি টোস্টও খাই না। এখানে তুমি লুচি মাংস কোথায় পাবে? আমার কিছু চাই না, তুমি আমার খাবারটা খেয়ে নাও। তুমি সত্যিই খাবে না? আমি আজে বাজে জায়গায় খাই না। সন্তু দ্বিধা করল না, নিজের প্লেটটা শেষ করে সে দেবলীনার খাবারও খেতে শুরু করে দিল। তার মনে হলো মেয়েরা বোধহয় বেশি খিদে সহ্য করতে পারে। তার মা মাঝে মাঝে সারাদিন উপোস করে থাকেন। সন্তুর খাওয়া শেষ হয়নি, বারান্দায় শোনা গেল খটখট শব্দ। সঙ্গে সঙ্গে সন্তুর শরীরে শিহরণ হলো। এই শব্দ তার খুব চেনা, কাকাবাবুর ক্রাচের শব্দ। সত্যিই কাকাবাবু। সন্তুর হাত থেকে আধ খাওয়া টোস্টটা ফেলে দিল। কাকাবাবু এক্ষুনি স্নান করেছেন মনে হচ্ছে, তার চুলগুলো ভেজা। তিনি একলাই ঘরে ঢুকলেন, সঙ্গে আর কোনো লোক নেই। তিনি ওদের দেখে খুব স্বাভাবিক গলায় বললেন, এই যে তোরা এসে গেছিস, কেমন আছো দেবলীনা? সন্তু বড় বড় চোখে তাকিয়ে রইল। সে এখনো যেন বিশ্বাস করতে পারছে না। সে কি স্বপ্ন দেখছে, নাকি আগের ঘটনা সব দুঃস্বপ্ন ছিল, এখন তা কেটে গেছে? দেবলীনা সন্তুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ইনি কে? সন্তুর এবার সন্দেহ হলো, এই মেয়েটা কি সত্যিই দেবলীনা তো, কিংবা ওর মতো দেখতে অন্য কেউ? কাকাবাবু কাছে এসে একটি চেয়ারে বসলেন।
তারপর সন্তুকে বললেন, আমাকে ভোরবেলা ঘুমের মধ্যে এখানে নিয়ে এসেছে বুঝলি, তাই তোকে জানিয়ে আসতে পারিনি। এখানে এসে জানতে পারলুম যে দেবলীনাকে ওরা ধরে রেখেছে। দেবলীনা বলল, আপনি কাকাবাবু? আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না, আমার মাথা ঝিমঝিম করছে, আমার চশমাটা কোথায় গেল? তোমাদের বড্ড বেশি ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল, সেজন্য এরকম হচ্ছে, একটু বাদে ঠিক হয়ে যাবে। তোমার চশমাটা কি আর খুঁজে পাওয়া যাবে? এই সময় একটা জাহাজের ভো বেজে উঠল, খুব কাছে। সন্তু চমকে উঠল। কাকাবাবু বললেন, এ বাড়িটা গঙ্গার একেবারে পাশে, রাত্রিরে অন্ধকারে চুপি চুপি অনেক কিছু জাহাজে তুলে দিতে পারে এখান থেকে। দেবলীনা জিজ্ঞেস করলো, আমি বাড়ি যাব কখন? কাকাবাবু হাসলেন, তারপর ডান হাতটা দিয়ে থুতনিটা ঘষতে ঘষতে বললেন, তোমার বাড়ি যেতে ইচ্ছে করছে না? দেখি কি ব্যবস্থা করা যায়। দেবলীনা, তুমি আমার কাছে গিয়ে জিজ্ঞেস করছিলে যে আমি তোমায় কোনো অ্যাডভেঞ্চারে নিয়ে যেতে চাই কিনা, আর দেখো তোমার জন্যই আমি আর সন্তু কীরকম এক অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়লুম। এরপর কি হয় কে জানে। এই সময় খাকি প্যান্ট শার্ট পরা একটা লোক এসে কাকাবাবুকে বলল, বাবু আপনাকে ডাকছেন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কোথায় যেতে হবে? লোকটি আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে বলল, 4 তলায়। কাকাবাবু মুখে বিরক্ত ভাব ফুটিয়ে বললেন, আমার সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, তা এরা কিছুতেই বুঝবে না, চলো দেখি কি বলে। দেবলীনা জিজ্ঞেস করলো, আমিও যাব? হ্যাঁ এসো, তুমি এখানে একা একা বসে থেকে কি করবে? যদি চোখে ভালো দেখতে না পাও তাহলে সন্তু তোমাকে ধরে নিয়ে আসবে। এখন অনেকটা দেখতে পাচ্ছি। খাকি পোশাক পরা লোকটি ঘরের বাইরে এসে বলল, আপনাকে সিঁড়ি ভাঙতে হবে না, লিফট আছে, এদিকে আসুন। কাকাবাবু বললেন, এরকম পুরনো বাড়ি, তাতেও লিফট আছে? বেশ ভালো অবস্থা তো। সন্তু অবাক হয়ে গেল। বড় বড় থামওয়ালা বাড়ি, শ্বেত পাথরের সিঁড়ি, এখানেও লিফট। দরজা খুলে লিফটে ঢুকে সন্তু আর একটা জিনিস দেখে অবাক হয়ে গেল। লোকটি বলল 4 তলায় যেতে হবে, কিন্তু সে বোতাম টিপল 6 নম্বরের, আর লিফট গিয়ে 6 তলাতেই থামল। কাকা বাবুও নিশ্চয় এটা লক্ষ্য করেছেন। তিনি তাকালেন একবার সন্তুর দিকে। লিফট থেকে নেমেই প্রথমে যে ঘরটা চোখে পড়ল, সেখানে বসে আছে রাজকুমার আর টাইগার। রাজকুমার কায়দা করে সিগারেট টানছে। কাকাবাবু সেই ঘরের সামনে থমকে দাঁড়ালেন। খাকি পোশাক পরা লোকটা বলল, এই ঘরে না, আপনি ডান পাশে চলুন, বাবু অন্য জায়গায় রয়েছেন। কাকাবাবু রাজকুমারের দিকে আঙ্গুল তুলে বললেন, তুমি চলে যেও না, তোমার সঙ্গে আমার কথা আছে। রাজকুমার বলল, আমি চলে যাব কেন? সে একেবারে অট্টহাসি করে উঠল। কলকাতার জঙ্গলে উপন্যাসের 3 নম্বর পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি আমাদের ইউটিউব চ্যানেলে।